বাঘের কথা যে সবসময় সতর্ক থাকতে হবে। কখন কি শব্দ হচ্ছে, হুটপাট করে একটা শব্দ হচ্ছে, হুটপাট শব্দ মানে কি গাছপালা ভেঙে চুরে এসে আছে, তোমার ঝুঁকি নেয়। আমি এই ধরো 30-40 বছর জঙ্গল করেছি, কিন্তু বাঘ আমি সারাটা পেয়ে। হেতাল বাগানে কি বাঘ একটু থাকতে পছন্দ করে? হেতাল বাগানে বাঘটা নিঃশব্দ ওরা থাকে আর কি। ওরা তো একটা হেঁচড়ো জিনিস, ওদের সবসময় লক্ষ্য নজর থাকবে যে কোথায় নৌকোর শব্দ হচ্ছে, কোথায় মানুষের শব্দ হচ্ছে, এইভাবে ওরা চলে। নৌকোটা এরকম আর বানর এরকম এসে গেছে, নৌকোয় ওঠার একটা ভাব দিচ্ছে বটে, কিন্তু নৌকো উঠতে পারছে না। কি উদ্দেশ্যটা কি, মানে খাবার চাইছে? হ্যাঁ, খিদে লেগেছে। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার জেমসপুর গ্রামে। আমি যে জায়গাতে বসে রয়েছি এখান থেকে খুব কাছেই সুন্দরবনের জঙ্গল। এখান থেকে প্রচুর মানুষ সুন্দরবনের জঙ্গলে যান মাছ কাঁকড়া ধরতে, মধু সংগ্রহ করতে। এখন আমরা এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি, উনিও নিয়মিতভাবে জঙ্গলে যান কাঁকড়া ধরতে। ওনার মুখ থেকে সরাসরি ওনার সমস্ত অভিজ্ঞতার কথা আমরা শুনে নেব। আচ্ছা, প্রথমে জেনে নেব আপনার নাম। আমার নামটা অজিত কুমার মৃধা। এই আপনার বাড়ি, বাড়ির থেকে খুব কাছেই সুন্দরবনের জঙ্গল, সামনে নদী রয়েছে, নদীর ওপারেই সুন্দরবনের জঙ্গল। আপনি নিয়মিতভাবে কাঁকড়া ধরতে যান, তো একসঙ্গে কতজন যান জঙ্গলে? ওই আগে প্রথম যেতাম তখন আছে 10 জন 12 জন 15 জন যেতাম, তখন মানে নিয়মিত পেতাম। আচ্ছা, সেইটা আর এখন আর হয় না, এখন আছে দোন নিয়ে যাওয়া হয় 3 জনে। ও 3 জনে গিয়ে কাঁকড়া মারা হয় দোন ফেলে। 3 জনে জঙ্গলের কতটা ভিতরে চলে যান? ও অনেক ভিতরে যাওয়া, অনেক ভিতরে। ও তোমার লোকি ডালি থুয়ে, মানে ফলসি তলা টালা থুয়ে আরো, আচ্ছা, আরো ওখান থেকে আরো অনেক ভিতরে যাওয়া হয়। মানে জঙ্গলের ভিতরে তো জঙ্গলের বিভিন্ন নাম রয়েছে, হ্যাঁ, সেই কোন কোন জঙ্গলে যান সেগুলো যদি একটু বলো। জঙ্গলে সুদর্ণখালি যাওয়া হয়, লক্ষ্মীখালি, ফলসিতলা, আচ্ছা, তারপরে সেনাচর, কালীচর। আচ্ছা, কাঁকড়াটা কি মানে সরু খালে একটু বেশি পাওয়া যায় না সব জায়গায় সমান? খাল বলতে বড় নদীর সঙ্গে যে খালগুলো মানে জয়েন আছে আর কি, সেই খালগুলো কাঁকড়া একটু বেশি হয়। আচ্ছা, ভাটার সময় কাঁকড়া পড়ে না? না, জোয়ারের সময় কাঁকড়াটা বেশি। জোয়ারের টানে যতটুকু সময় যা হবে, জোয়ার টানেই হবে। ওই অল্প একটু ভাটা সরলে তখন দোন্দরা তুলে নিয়ে সব চলে আসা। আচ্ছা, তখন তো আর থাকা যায় না। আচ্ছা, যে নৌকো নিয়ে যান সে নৌকোটা কি আপনাদের নিজস্ব? হ্যাঁ, নিজস্ব নৌকো। নিজের নৌকো তো, সব যা কিছু সব আমার নিজের ছিল। এই গতবারেই আমার ছেলে নৌকো বিক্রি করে দিল। আছে তোমার শরীর তখন বিরাট খারাপ, নৌকোতে পড়ে গিয়ে, মানে আমি বলতে পারিনি যে নৌকোতে পড়ে গিয়েছি। তাই আপনি পড়ে গেছিলেন নৌকো থেকে? কাঁকড়া ধরে ঘাটে এসে কাঁকড়া বাঁধতে গিয়ে এক কাঁকড়া কামড় দিল হাতে। এমন ভাবে কামড় দিয়েছে কাঁকড়া ছাড়ছে না, তখন তো মানে অজ্ঞান হয়ে যাবো। পড়ে যাওয়ার পরে তারপরে ওরা যারা ছিল তারা নৌকো থেকে তুললো, নৌকো তুলে নিয়ে ওর মা, আমার ছেলের মা ভেড়ির ধারে গিয়েছিল, তখন ডাকলি তখন তাড়াতাড়ি করে মাথা জল টল দিয়ে। কি অজ্ঞান হয়ে গেছিলেন পুরো? হ্যাঁ, শরীর তখন বিরাট অবস্থা, আমার শরীর এত খারাপ যাচ্ছে যে বসে আমি কিছু বলতে পারছি না, কখন পড়ে গেছি তা আমি বলতে পারিনি। বাবা, নদীতে পড়ে যায়নি, ঘাটে এসে পড়ে গিয়েছিলাম, কাদার মধ্যে পড়ে গেছে। নতুন নৌকো বানাতে কিরকম খরচা হয়? আমি নৌকো কিনেছিলাম 20,000 টাকা দিয়ে। মানে তৈরি করা অবস্থায় কিনেছিলেন? নতুন নৌকো কিনেছিলাম, বাড়ি এনে আলকাতা দিয়ে ফিটিং করেছিলাম। আচ্ছা, আর ধরে রাখো এখন 23-24 পড়ে গিয়েছিল। মানে ওর আলকাতারা ঘ্যাস হান ত্যান করে দিতে করতে অনেক টাকা খরচ হয়। নৌকো তৈরি করতে গেলে অনেক টাকা খরচ। আচ্ছা, সেই নৌকো লাইন করে কাঁটাটা ধরে, সেই নৌকো গতবারে শরীর খারাপ হয়ে যাওয়ার পরে ছেলে বিক্রি করে দিল। বাসাল মানে কারো কথা শুনিনি। আমি নৌকো বিক্রি করতাম না, এখন আবার নৌকো করার মন তো হচ্ছে বটে, কিন্তু আমার মন ভালো লাগছে না, শরীর বিশেষ আমার পিঠটা বেশি লেগে গেছে, গিয়ে আমি আর নার্ভাস হয়ে গেছি। আচ্ছা, কাঁকড়া ধরার সময় তো বিপদের আশঙ্কা তো একটা থাকে, তো ওই সময় সেইটা কিভাবে জঙ্গলের দিকে আপনারা খেয়াল রাখেন? আমি বলি, মানে যেসব খালে যাই আর কি, এমন এমন খালে গেছি, শেষ খালে মানে গাছের গায়ে পা দিয়েছিলেও দেখা যাচ্ছে নৌকো এগিয়ে যায়।
বাবা, যাওয়া হয়, এমন এমন খাল আছে, এত সরু খাল? এত সরু খাল। আচ্ছা সেসব খালে কাঁকড়া হয়, তা সে কি বলি আর, বড় বড় কাঁকড়া, হুম, হেতাল বনে খাল সেসব। হুম, আর সে খালেতে কাঁকড়া, সেসব খালে কাঁকড়া দেখলে মাথা খারাপ হয়ে যায়, কিন্তু সে কাঁকড়া মানে এখন সেই হারে কাঁকড়া হচ্ছে না আর কি। লোকজন সংখ্যা বেশি বেড়ে গেছে, ও, কাঁকড়া তো সেই হারে আর হচ্ছে না। ও, তবে মাছ শাক যারা মারে, যারা, হুম, তারা প্রচুর ভালো ভালো জায়গা চেনে। হুম, চীনেও দেখা যাচ্ছে সেসব জায়গা এখন সেই হারে কাঁকড়া হচ্ছে না। তা আমরা হয়তো দাহারেনে এমন যেসব খালে গিয়েছি, সে খালে নৌকো ঢোকে না, আমরা পাছা ভাই যেতে হবে বেয়ে। বাবা, পাছা ভাই মানে বেয়ে গিয়ে হুম, মানে গলুটা পাতা করতে হবে, গলু ও, মাথা। আর পাছা মাথা গলু করে গিয়ে সেই হুম, কাঁকড়া মাথা মেরে আবার ওই পাছা মাথা আবার গলি গিয়ে তখন দোল মানে তুলে। নৌকো ঘোরানোর মতো না, জায়গাটুকানি না, ভিতরে গিয়ে না, পাওয়া যায় না? না, না, এই ধরো এই দেখুন এইটুক জায়গা, হুম, হুম, ওই ঘাটের আর এরকম এরকম বাবা, নৌকো পাশ করে ঘুরিয়ে আনা যাবে না। আচ্ছা ওই বাঘের ভিতরে, কথা যে বলছো, হুম, হুম, শোনো ওসবগুলো কি জানো তো, সবসময় সতর্ক থাকতে হবে। হুম, মানে কখন কি শব্দ হচ্ছে, হুম, হুম, হুটপাট করে একটা শব্দ হচ্ছে, হুটপাট শব্দ মানে কি, ঘাসপালা ভেঙে চুরে এসে আছে, তোমার ঝুঁকি নেই। এরকম আওয়াজও হ্যাঁ আওয়াজ শুনতে পাওয়া পান? যায়, হ্যাঁ আওয়াজ পাওয়া যায়, হুম, তখন হচ্ছে সতর্ক হতে হবে, হুম, রেডি থাকতে হবে। হুম, আমি এই ধরো 30-40 বছর জঙ্গল করেছি, কিন্তু বাঘ আমি সারাটা পেয়েছি। আমি হুমচি গেলে একটা জঙ্গলের মধ্যে ঢুকবো, আসবো, হুম, বাঁচছি, বাবো, হুম। যাচ্ছি, যাবো, এরকম করলে তো হবে না। জঙ্গলের ভিতরে তো আপনারা নিয়মিত ভাবে যান, মানে জঙ্গলের দৃশ্য কেমন? দৃশ্য মানে ধরো লোকালয় থেকে জঙ্গলের শোনো না, ভিতরের পার্থক্যটা কি? অন্ধকার, ধরো উম, রৌদ্র যদি থাকে তাহলে একটু ঝিকঝাক একটা আলো মতন থাকে, হ্যাঁ, আর আলো যদি না থাকে, যদি মেঘলা থাকে, তাহলে আসলে অন্ধকার। আচ্ছা। তখন সবসময় এই দেখুন গুড়ি মুড়ি দেখতে হবে, লক্ষ্য করতে হবে, কোথায় কি শব্দ হচ্ছে, কোথায় কি যাচ্ছে। আর লোকালয়ের থেকে তো জঙ্গলের ভিতর একেবারে নিস্তব্ধ। হ্যাঁ একদম নিস্তব্ধ থাকে। আর হাওয়াটাও হলে একটু হাওয়া, জঙ্গলে গাছপালাটা নড়ে, হুম, শব্দ হয়, হেঁতাল বাগানে একটু শব্দটা হুম। মানে আতঙ্ক মতো লাগে তখন হাওয়া হলে। তো শব্দ তো মানে বিকট হেতাল শব্দ হলে। হেতাল বাগানে কি বাঘ একটু থাকতে হ্যাঁ পছন্দ করে? হেঁতাল বাগানে বাঘটা নিঃশব্দ ওরা থাকে আর কি। মানে আচ্ছা। ওদের একটা আহ, ওরা তো ধর একটা হিংস্র জিনিস, হুম। ওদের সবসময় লক্ষ্য নজর থাকবে যে কোথায় নৌকোর শব্দ হচ্ছে, কোথায় মানুষের শব্দ হচ্ছে, এইভাবে হুম। ওরা চলে। এখান থেকে বেশ কয়েক বছর আগে একটু হাঁক দিলে বাঘ ভয়ে পালিয়ে যেত। সেটা কিন্তু কিন্তু ধরো এখন 20 বছর শুনেছি আগে, বাঘ বেশি, 10-20 বছর আগে থেকে এরকম হতো, ছিল। কিন্তু এখন পুরো এখন চিত্রটা পাল্টে গেছে। এখন ওসব কেউ কার ভয় করে না। মানে হুম। আমি যে দুটো লোক গিয়েছি, কি আমরা যে হাঁক দেবো বা একটা দাওয়ার দিলে যে ঘুরবে বা ফেরবে, এসব কারো কথা শোনে না। সেটা আর নেই বানরগুলো এখন। বানরগুলো তাই আগে লোক দেখলে ভয় করতো, হ্যাঁ, বানরগুলো এখন নৌকো যেখান থেকে যাবে সেখান থেকে বানরগুলো কাছে আসে খাওয়ার তাই? জন্য। হ্যাঁ, মানে বানরের সঙ্গে নিয়মিত ভাবে দেখা হবে? হ্যাঁ বানর সঙ্গে বানর আর নিকটতম আসে, নৌকোর ধারে আসে খাওয়ার জন্য। আচ্ছা, আচ্ছা। আমার 1 তারিখ আছে ভাড়ানি খালে গেছি, হুম, গিয়ে মানে ভাটা লেগে গেছে, হুম, চলে আসছি, হুম, চলে আসতে আসছি অনেক দূরে আর কি। হুম, ভাড়ানি খাল মানে এখান থেকে গিয়ে সুদর্ণা খালেতে গিয়ে ফুঁড়ে ওখান থেকে এই হাড়িহারিনের খালের থেকে ঘুরে হুম, ফিরে মানে আমাদের এই এদিকে আড্ডে আড্ডে আসতে হবে, এসে মানে সুদর্ণা খালি পড়ে হুম। তারপরে আমাদের এই লক্ষ্মীখালি ঢুকতে হবে। আচ্ছা, আচ্ছা। কারণ আসতে গিয়ে কোটালগঞ্জ তো হুম, ভাটা পড়ে গেছে, আমি জানি যে ভাটায় জল থাকবে, হুম। চলে যাব, কিন্তু আর আসতে পারিনি। ওই ভাটায় আটকে গেছেন, নৌকো হ্যাঁ, আটকে গেছে। হ্যাঁ, তখন তো বড় শুলো, বাবা! কেবার শুলো, হ্যাঁ, প্রচুর শুলো। হ্যাঁ, এই শুলোর মধ্যে তো আর নৌকো টেনে নিয়ে আসা যায় না, তবু কিছু তো টেনে আনিয়েছিলাম, এনে আর আসতে পারলাম না, তখন ওইখানে নৌকো বসিয়ে দিলাম, বাবা! ভাটা ছেড়ে গেছে ওই একদম পুরো। নৌকোতে আছেন তখন? হ্যাঁ পুরো আসাল বাঁধা জঙ্গল, গাছের মধ্যে দিয়ে এরকম সরু খাল, এরকম সরু খাল হুম, চলে যাচ্ছে, সোজা খালটা চলে গেছে ধরো ওই আমাদের এই বানিখাল টালি ওদের আচ্ছা, চলে গেছে। হুম, এত দূর যেতে হবে, এই বানিখাল টালি এত দূর যেতে হবে, গিয়ে তারপরে এদের আসলে তবে খাল পাবো। আচ্ছা, কিন্তু সে তার আসতে পারিনি, ওইখানে বসে থাকলাম, থাকলে বেলা ধরো 1:30-2টো বেজে গেছে। হুম,
গিয়ে তো ওই হয় কি করি, তো ওই ঝোড়ার জলে একটু চান টান করে নিলাম, নিয়ে খাওয়া দাওয়া করছি আর কি। হ্যাঁ। খাওয়া দাওয়া করছি তো বেলা তখন 2টা 2:30টা বেজে গেছে। হুম। গেলে তা আমি রান্না করতাম, বা আমি রান্না করে ওদের খাওয়া দাওয়া সব কিছু করতাম। আচ্ছা। কিন্তু খেতে বসেছি, খেতে বসলে ওদের দুজনে খাওয়া হয়ে গেছে। হুম। মানে এই বাবু মোড়ল আর পরিচয় আমার পরিচয়টা হুম। আর আমি 3 জন। হুম। তো ওদের দুজনে খাওয়া হয়ে গিয়ে আমার আর 2-1 গালা ভাত খেতে বাকি আছে। হুম। এর মধ্যে এক বানর আসছে, কেওড়া গাছের খোল থেকে আসছে, তো চড় গেছে। তখন এসে মানে এরকমই, নৌকোটা এরকম, হুম। আর বানর এরকম এসে গেছে। হুম। বানর এসে তখন ওই মানে ওখানে কলসি গাছ কতগুলো, হুম। কলসি গাছ তলাতে পরে কেওড়া গাছ আছে, কেওড়া গাছ তলায় এসে তখন ওই দাঁড়িয়ে গেছে, নৌকোর ধারে এসে দাঁড়িয়ে গেছে। তখন নৌকোয় ওঠার একটা ভাব দিচ্ছে বটে, কিন্তু নৌকো উঠতে পারছে না, ওটা ভয় লেগে গেছে। হ্যাঁ। তো ইয়ে মানে ছেলে বানর। ছেলে বানর। হ্যাঁ। কিন্তু আমি দেখছি এ তো একটা বিরাট খাওয়ার ঝুঁকি নিচ্ছে খুব। তা ও কি উদ্দেশ্যটা কি, মানে খাবার ওই চাইছে? একটান চাই, হ্যাঁ খিদে লেগে গেছে তো। তা আমি কি করে, আমার খাওয়াও হয়ে গেছে, হুম। ভাতও নেই। হুম। তা বিস্কুট দিলাম, তা খেলো না। তা 2-3টে বিস্কুট দিয়ে বাচ্চা দিয়েছি, তা খায়নি, না খালি তারপর কাঁকড়া দিলাম, মরা কাঁকড়া, মরা না একটু জ্যান্ত দিলাম হুম। দিলাম, হুম। তাও খেলো না। আমি কি করি, তাড়াতাড়ি করে হাত পা তো ধুয়ে টুয়ে হাঁড়ি টাড়ি ধুয়ে টুয়ে নিয়ে আবার চাল চাপিয়ে দিয়েছি। ও, চাল চাপিয়ে দিয়ে আছে প্রায় বিকেলবেলার মতন বেলা গেছে তো, তা হ্যাঁ, হ্যাঁ। রাত্রির মতন চাল চাপিয়ে দিয়ে তাড়াতাড়ি করে কাঠ জাল তো রান্না করেছি, করে নৌকোর ধারে এসে মানে 2 পা দিলে মানে নৌকোয় উঠে যাবে, হুম। তা সাহস পাচ্ছে না। হুম। ওর তো একটা ভয় আছে। হুম। প্রথম যেটা এই যে ছেলে, হুম। তারপর একটা এসে মেয়ে, হুম। তারপর আর একটা এসে সেটাও মদ্দা, হুম। এ 3টে, তখন তো ঝামেলা করতে হবে। তখন কি করি, প্রথম যেটা এসে সেইটাই সব ও নিয়ে খাবে, একা খাবে। আচ্ছা। আর কটা আসে গিয়ে তাড়ি তাড়ি দিয়ে আসতেছে। হ্যাঁ, তখন কি করি, আমি তখন তো নৌকোর থেকে এক লাঠি আছে, লাঠি নিয়ে ওর ঝুঁকে দিয়ে ঘাটে চালে, তুই চলে যা, ওদের দুজনে খেয়ে দেবে। এই করে করে দিলে, তারপর পরে দিলাম আবার 3টে, মানে 2বার করে দিয়েছি, আচ্ছা। যা করে খাওয়াইছি 3টে খাবিয়ে। তখন ওরা মানে ভাত ভাত পছন্দ খাওয়া, করছে বেশি। হ্যাঁ বাবা খিদে লেগে গেছে খুব। বেলা একদম গেছে, আর আমাদের তখন নিশ্চয়তা, আমাদের এখনো মানে ভয়ে আমাদের একটা আতঙ্ক লেগে দিয়েছে, তারপর ওই তারপরে শেষ করে কি করি, খাদ্য দেওয়ার পরে সন্ধে পড়ে গেছে হুম। একদম। হাঁটা করলে হুম। করলে দেখি যে আবার এদিকেও গেল, গেলে তারপরে আমরা কি বলবো, চুপচাপ বসে আছি। রাত 11টা 11:30 12টা যখন বেজে যায়, তখন জোয়ারে এসে আসলে আমরা আস্তে আস্তে বেরিয়ে আসলাম।